আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 7 দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ সহ 7 দাবি মাহমুদুর রহমানের। এদিকে তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলছেন কায়সার কামাল। জানাবো ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটাতে আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে বলছেন রুজবে। ছাত্র জনতার উপর প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি র্যাব বলছেন মুনিম ফেরদৌস। এবং সর্বশেষ জানাবো ভারতের প্রশাসনের সামনেই আওয়ামী লীগ নেতাদের অবৈধ বাস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 7 দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ সহ 7 দাবি মাহমুদুর রহমানের। অন্তর্বর্তী সরকারের কাছে আগামী 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বর্তমান সরকারের কাছে এই দাবি সহ আরও 7টি দাবি জানিয়েছেন তিনি। মাহমুদুর রহমান বলেন, অনতিবিলম্বে বাংলাদেশ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে। গত 16 বছর দেশের সব সন্ত্রাসী কার্যক্রমের জন্য একমাত্র ছাত্রলীগ দায়ী। ছাত্র জনতার বিপ্লবে সারা দেশে যত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে সব করেছে পুলিশ ও ছাত্রলীগের বাহিনী। মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের কাছে মাহমুদুর রহমানের জানানো দাবিগুলো হলো ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিল্প গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রাজনৈতিক সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগকে 1 সপ্তাহের মধ্যে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। যমুনা সেতুকে শহীদ আবু সাইদের নামে নামকরণ করতে হবে, যাতে মানুষ সেখান দিয়ে পার হওয়ার সময় শতাব্দীর পর শতাব্দী আবু সাইদকে দেখতে পাবে। 2009 সালের পর থেকে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে তার প্রত্যেকটা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে। জনগণকে জানতে হবে ভারতের সঙ্গে কি কি চুক্তি হয়েছে এবং এগুলো পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করতে হবে, যেখানে ভারতের ফ্যাসিবাদের দোসর থাকতে পারবে না। বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরারের নামে নামকরণ করতে হবে, কারণ শহীদ আবরার এই ফ্যাসিবাদ আন্দোলনের প্রথম শহীদ। আপনাদের মনে রাখতে হবে, শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরাচারী নেতা, আর শেখ হাসিনার ফ্যাসিবাদের আইকন হচ্ছেন শেখ মুজিব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ফ্যাসিস্ট হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নমিনেশন অনতিবিলম্বে বাতিল করতে হবে। পুতুলকে নমিনেশন দেওয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে এবং আপিল বিভাগের একজন বিচারপতি নেতৃত্বে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জেলে হত্যাকাণ্ডের শিকার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং বিএনপি নেতা নাসির উদ্দিন পন্টুর হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করতে হবে। তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলছেন কায়সার কামাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। কায়সার কামাল বলেন, তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যথাসময়ে তিনি দেশে ফিরবেন। তারেক রহমানের বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে আইনজীবী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তার সব মামলা আইনিভাবেই মোকাবেলা করা হবে। এ সময় আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্ট বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য 5 অক্টোবর প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি। আমরা আইনজীবী হিসেবে, আইনাঙ্গের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত। বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন, আশা করি তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটাতে আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে বলছেন রুজবে। দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটাতে আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির এই মুখপাত্র বলেন, শেখ হাসিনা যারা প্রভু, তাকে যারা রক্ষা করতে চায় তারা নানাভাবে হাসিনা এবং তার ফ্যাসিবাদের লোকদের প্রতিষ্ঠিত করতে কাজ করছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনাদের প্রত্যেকটি কাজ হবে জনকল্যাণমূলক, সমাজসেবামূলক, জনগণ যেন বিপজ্জনক পরিস্থিতির মধ্যে না পড়ে সেটি দেখতে হবে, তা না হলে আপনাদের জনসমর্থন থাকবে না। তিনি বলেন, ঢাকা সহ সারা দেশে ডেঙ্গু খুব বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে। ঢাকার অবস্থা খুবই খারাপ, এ পর্যন্ত প্রায় 250 মানুষ মারা গেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যদি শিগগিরই একটি মোকাবেলা না করে তবে তা মহামারীতে রূপ নিতে পারে, আরও বহু মানুষের প্রাণহানি হতে পারে। তিনি বলেন, একটি ভয়াবহ দানবকে সরিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই এই সরকারের দায়িত্ব অনেক বেশি। এবার অতিমাত্রায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, পাড়া মহল্লার মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। ডেঙ্গু আরও ভয়াবহ আকার ধারণ করার আগেই যেন প্রতিরোধ করা যায়, সেই ব্যবস্থা সরকার এবং রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।
ছাত্র জনতার উপর প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি র্যাব, বলছেন মুনিম ফেরদৌস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর র্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে দাবি করেছেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি বলেন, র্যাব ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিলেন, অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছে। পুলিশের ৯০ জনের বেশি কর্মকর্তা এজাহারভুক্ত আসামি। র্যাবের মধ্যে এমন কেউ আসামি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি। অন্যান্য বাহিনীতে হলেও র্যাবের কোনো সদস্য কর্মবিরতি যায়নি। র্যাবে ৮ বাহিনী থেকে সদস্য আসে। ১০,০০০ সদস্যের মধ্যে প্রায় ৪৪ ভাগ পুলিশ বাহিনী থেকে এসেছে। র্যাবের কোনো সমস্যা ছিল না। ছাত্র জনতার উপর র্যাব কখনোই মারণাস্ত্রের গুলি ব্যবহার করেনি। বৈষম্যবিরোধী আন্দোলনের গণহত্যায় জড়িতদের গ্রেপ্তার র্যাবের ভূমিকা জানতে চাইলে মুনিম ফেরদৌস বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ আগস্টের পরে এখন পর্যন্ত ১,০৭০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এর মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে ৩৯ জন রয়েছেন। পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। র্যাব নেতৃত্বস্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ে অনেকেই গ্রেপ্তার করেছে। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। র্যাবের কাছে কেউ যদি কোনো তথ্য পায় তাহলে অবশ্যই ব্যবস্থা নেবে। র্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে। ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও ডিবির হারুনের মতো বিতর্কিতদের গ্রেপ্তারের বিষয়ে মুমিন ফেরদৌস বলেন, তাদের বিষয়ে র্যাবে কাজ চলছে, তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে। ভারতে প্রশাসনের সামনে আওয়ামী লীগ নেতাদের অবৈধ বাস। ভারতে পালিয়ে গিয়ে ৩ ধরনের সংকটে পড়েছেন আওয়ামী লীগের নেতারা। বেশ কয়েকজন নেতা বলছেন, নিজেদের সঙ্গে করে আনা টাকা প্রায় ফুরিয়ে গেছে। দেশে থাকা আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা নিতে হচ্ছে তাদের। পাশাপাশি অনেকের কাছে পাসপোর্ট নেই। এছাড়া কারো কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এই ৩ সংকট তাদের জন্য বড় ধরনের অস্বস্তি তৈরি করছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, অনেক নেতা, সাবেক মন্ত্রী, এমপি অবৈধভাবে দেশ ছেড়েছেন। আইন প্রক্রিয়ার বাইরে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ত্যাগের এই প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। নেতারা অবৈধ পথে দেশে ছাড়াই ইমিগ্রেশন বিভাগের নথিতে কারোরই দেশ ত্যাগের তথ্য পাওয়া যায়নি। আওয়ামী লীগ ছাড়াও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন শীর্ষস্থানীয় নেতা, তাদের পাশাপাশি মধ্যম ও তৃণমূল পর্যায়ে অনেক নেতা দেশ ছেড়েছেন। বেশিরভাগই ভারতে গেছেন। অন্য কয়েকটি দেশেও গেছেন কয়েকজন। ভারতে আত্মগোপনে থাকা কয়েকজন নেতা জানান, এখন তারা আত্মীয়স্বজনের সঙ্গে টেলিফোনে কথা বলে অর্থ পাঠানোর অনুরোধ করছেন। তারা হুন্ডি করে টাকা পাঠাচ্ছেন ভারতে। তাছাড়া পরিচিতদের মধ্যে যারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন তাদের মাধ্যমেও টাকা পাঠানো হচ্ছে। কেন দেশ ছাড়লেন? এমন প্রশ্ন জবাবে পলাতক কয়েকজন নেতা সমকালকে বলেন, শেখ হাসিনা এই দেশ ছেড়েছেন, আমরা তো চাই দেশ থাকলে প্রাণ থাকবে না, পিটিয়ে মারবে। আত্মগোপনে থাকা এই নেতারা জানান, তাদের পাসপোর্ট ভিসা না থাকলেও এখনো চলাচল করতে সমস্যা হচ্ছে না। তাদের ভাষায় ভারতের প্রশাসন এসব দেখেও দেখছে না। নেতারা জানান, তারা ভারতের নাগরিকদের মতোই অবাধ চলাফেরার সুযোগ পাচ্ছেন। তাদের কয়েকজন দলগতভাবে আবাসিক হোটেলে থাকছেন, কেউ থাকছেন একা ফ্ল্যাটে। সময় কাটছে ফেসবুক, ইউটিউব দেখে। পলাতক নেতারা একে অন্যের সঙ্গে টেলিফোন নিয়মিত যোগাযোগ রাখেন। তবে স্ত্রী সন্তানের জন্য তাদের দুশ্চিন্তা। একজন বলেন, সাগরে পড়ে গেছি, কুল নাই কিনারা নাই, কোথায় যায়? অবৈধ পথে ভারতে যাওয়ার বেলায় সিলেটের কানাইঘাট, সনাতনপুঞ্জি ও ডোনা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, হবিগঞ্জ, ময়মনসিংহের হালুয়াঘাট, নেত্রকোনা, দিনাজপুরের হিলি, যশোরের বেনাপোল ও পটুয়াখালী ঘাট পঞ্চগড়ের বাংলাবান্ধা ও লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত ব্যবহৃত হচ্ছে। সীমান্ত পার হওয়ার পর ভারতের কলকাতা, আগরতলা, ত্রিপুরা, দিল্লি, আসাম ও মেঘালয় রাজ্যে অবস্থান নিয়েছেন। সীমান্ত পার হতে জনপ্রতি ৫ লাখ থেকে ২ কোটি টাকা দিতে হচ্ছে দুই দেশের দালালদের। কেউ কেউ কমে রফা করতে পেরেছেন। অনেকের কাছে কথা বড় অঙ্কের টাকা কেড়ে নিচ্ছে দালাল চক্র। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতের পালাতে গিয়ে স্থানীয় লোকজনদের হাতে ধরা পড়েন। এ সময় ধারণ করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তার কাছে থাকা ৬০ থেকে ৭০ লাখ টাকা নিয়ে গেছে দালালরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত ১২ সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি প্রায় ২ কোটি টাকার বিনিময়ে ভারত যাওয়ার রফা করেছিলেন বলে জানা গেছে। সরকার পতনের পরপরই ভারতে যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সেখান থেকে তিনি বেলজিয়াম গেছেন, দেশটির নাগরিকত্ব রয়েছেন তার। এছাড়া ভারত হয়ে লন্ডন গেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ সমর রেজাউল করিম, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রবাসী কল্যাণ ও বৈঠক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। কানাডায় আছেন সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। তাছাড়া ভারত থেকে লন্ডন গেছেন সিলেটের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাবেক ৪ এমপি রঞ্জিত চন্দ্র সরকার, হাবিবুর রহমান হাবিব, শাহজালাল হাসান ও সৈয়দ সাইদুল হক সুমন। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংগঠনের ২ সদস্য সানজিদা খানম ও গোলাম কবির রাব্বানী চিনু গেছেন
যুক্তরাষ্ট্রের যুবলীগের চেয়ারম্যান শেখ ফজল ইসলাম পরশ সরকার পতনের দুদিন আগে কানাডা থেকে দেশে ফেরেন। গণ-অভ্যুত্থানের পর তিনি ভারতে পালান। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান লিখিলেও ভারতে। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজলুর রহমান বাবলু ভারতে আছেন। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ নামের ঠিকানা এখন ভারত। এই দুই নেতার মতো ভারতে রয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির সায়ন ও ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রিয়াজ মাহমুদ। আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ ছাত্র জনতার অভ্যুত্থানে কয়েকদিন আগে দেশ ছাড়েন। সাবেক যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ছিলেন লন্ডনের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। সাবের হোসেন চৌধুরীও ছিলেন দেশের বাইরে। এছাড়া স্ত্রী চিকিৎসার জন্য গণঅভ্যুত্থানের মাসখানেক আগে ভারতে যান মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক এমপি মৃণাল কান্তি দাস। গণঅভ্যুত্থানের কয়েকদিন আগে দেশ ছাড়েন আবুল হাসনাত আবদুল্লাহ, তিনি এখন ভারতে। তার মতো ৩ আগস্ট সিঙ্গাপুর যান শেখ হাসিনা ফুফাতো ভাইয়ের ছেলে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপস। সেখান থেকে তিনি লন্ডন গেছেন বলে জানা গেছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কোচি গণঅভ্যুত্থানের আগের দিন ছিলেন থাইল্যান্ডে, এখন তিনি যুক্তরাষ্ট্রে অথবা লন্ডনে অবস্থান করছেন। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য আগে থেকে ভারতে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রটন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।